হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং ডিসক্রিপটিভ রাইটিং প্র্যাকটিসে সকলকে স্বাগত। আজকে আমরা বিশ্বায়ন এবং তার প্রভাব নিয়ে আলোচনা করব। মূলত ভৌগোলিক দৃষ্টিভঙ্গিতে বিশ্বায়ন কীভাবে প্রভাবিত করেছে সারা বিশ্বকে, পজিটিভ নেগেটিভ অ্যাসপেক্ট কী রয়েছে সেটা আমরা দেখব, যেটা আগামী মিসেলিনিয়াস মেন্স, ডাব্লিউবিসিএস মেন্স এবং ইউপিএসসি মেন্সের জন্য গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমরা ডিসক্রিপটিভ রাইটিংয়ে যেমন করে থাকি, একটা ভূমিকা আমাদের লিখতে হবে। বিশ্বায়ন বিশ্ব অর্থনীতি, সংস্কৃতি এবং জনসংখ্যার যে অন্তঃসংযোগ এবং অন্তর্নির্ভরতার একটা প্রক্রিয়া। সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক বিষয়, সাংস্কৃতিক বিষয় একটা মেলবন্ধন ঘটে, বিভিন্ন সংস্কৃতির সাথে বিভিন্ন দেশের সাথে দেশের একটা মেলবন্ধন তৈরি হয়। তো তার ফলে কি হয়, গভীরভাবে একটা পুনর্নির্মাণ দেখতে পাওয়া যায়, রিজেনারেট করে বিভিন্ন দিক, নতুন নতুন অনেক কিছু উদ্ভাবিত হয়। সেটা কিছু পজিটিভ বিষয় হতে পারে, কিছুটা নেগেটিভ বিষয় হতে পারে। তো এখানে আমরা একটা তথ্য ব্যবহার করব। 1960-এর দশকে বিশ্বে যেখানে জিডিপি 25% সেই সময় ছিল, সেটা সাম্প্রতিক বছরে 60%-এর ওপরে বেড়ে গিয়েছে, যেটা একটা উল্লেখযোগ্য বিষয় এবং এটা একটা অর্থনৈতিক যে প্রভাব সেটাকে আমরা এখানে বলতে পারি একটা পড়েছে। জাস্ট এক্সাম্পল হিসেবে আমরা কিন্তু বিভিন্ন জায়গাতে যখনই আমরা কোনো কিছু বিষয় উল্লেখ করব, তখন সেখানে যদি আমরা একটা তথ্যপূর্ণ উদাহরণ দিতে পারি, সেই লেখাটার মানটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়। তো ভৌগোলিক চ্যালেঞ্জ কি রয়েছে? জলবায়ু, পরিবেশগত অবনতি, এটা কিন্তু হয়েছে। কার্বন নিঃসরণ ব্যাপকভাবে বেড়েছে। বিশ্বায়ন কী করেছে? বিশ্ব বাণিজ্যকে বাড়িয়ে দিয়েছে, পরিবহনকে বাড়িয়ে দিয়েছে। এবং কীভাবে বাণিজ্যটা বাড়িয়েছে আমরা জানি যে একটা দেশে যখন অন্য দেশ থেকে আমদানি করার সুযোগটা বাড়বে, সেই দেশে কিন্তু চাহিদাটাও বাড়ছে। তো তার ফলে চাহিদা বাড়লে কিন্তু প্রোডাকশানও বাড়বে, এবং যখনই প্রোডাকশান বাড়ছে, সারা বিশ্বব্যাপী প্রোডাকশান বাড়ছে, যেটা আমরা দেখলাম যে জিডিপি অনেকটা বেড়ে গিয়েছে। তো তার ফলে স্বাভাবিকভাবে প্রোডাকশান বাড়াতে গেলে কার্বন নিঃসরণ কিন্তু অনেকটা বেশি বেড়ে যাবে। তো তার ফলে গ্রিন হাউস গ্যাস বেড়ে গেছে। তো শুধুমাত্র শিপিং ইন্ডাস্ট্রি অর্থাৎ বাণিজ্যের ক্ষেত্রে যে শিপিং ইন্ডাস্ট্রি, আন্তর্জাতিক ক্ষেত্রে যে পরিবহনের মাধ্যম হিসেবে বিভিন্ন সমুদ্রপথগুলো ব্যবহৃত হয়, সেখানে 3% শুধুমাত্র এই শিপিং ইন্ডাস্ট্রি ব্যবহার করেছে। এছাড়া আমরা জানি কলকারখানা থেকে শুরু বটেই গৃহস্থলী পরিবহন, নানান রকমের যে দিক রয়েছে সেগুলো তো রয়েছে, শুধুমাত্র শিপিং ইন্ডাস্ট্রি 3% রয়েছে। তো এরকমভাবে আমরা এক্সাম্পল দেব। নেক্সট, কৃষি চাহিদার জন্য কি করা হচ্ছে? আমাজন রেইন ফরেস্ট, সেটা কিন্তু সয়াবিন উৎপাদনের জন্য এটা কেটে ফেলা হচ্ছে। দীর্ঘ সময় ধরে এটা হচ্ছে, আমরা জানি ব্রাজিলে। আর কি, সম্পদের অবক্ষয় হচ্ছে। অতিরিক্ত চাহিদা অতিরিক্ত শোষণের দিকে পরিচালিত করছে, যেটা এইমাত্র আলোচনা করছিলাম। সারা বিশ্বব্যাপী চাহিদাটা বেড়েছে, আদান প্রদান বাড়ার ফলে চাহিদাটাও বেড়েছে, এবং তার ফলে কিন্তু বাস্তুতন্ত্র একটা হুমকির মুখে পড়ছে। বাস্তুতন্ত্র কিন্তু ধ্বংসের পথে চালিত হচ্ছে, সম্পদ অবক্ষয়ের দিকে চালিত হচ্ছে। কয়েক দশক ধরে ধ্বংসাত্মক মাছ ধরার ফলে ব্লুফিন টুনা, গ্র্যান্ড ব্যাংক কডের মতো মূল যে মাছ, সেটা কিন্তু কমে গেছে। তো এখানে যখনই আমরা কোনো একটা বিষয় উল্লেখ করব, আমাদের সাথে কিন্তু একটা উদাহরণ থাকতে হবে, সেটা লেখার মানটা অনেক বেশি বাড়িয়ে দেবে। আবার কি, ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ভ্যালিতে সেখানে দেখা যাচ্ছে কি, কৃষি শিল্পের চাহিদার কারণে মিষ্টি জল যে সমস্ত তার উৎসগুলো ছিল, সেইগুলো কিন্তু কমে যাচ্ছে, অনেক বেশি সেটা কমে গিয়েছে। দুটো উদাহরণ এখানে আমরা ব্যবহার করলাম। এরপর কি, অসম উন্নয়ন, ইনইকুয়ালিটি দেখা দিচ্ছে, স্থানিক বৈষম্য দেখা দিচ্ছে। কিছু নির্দিষ্ট অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ডকে কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে, তার ফলে ভৌগোলিক বৈষম্য দেখা যাচ্ছে। অর্থাৎ কোনো একটা জায়গাতে খুব বেশি উন্নয়ন হচ্ছে, কোনো একটা জায়গাতে কিন্তু উন্নয়ন হচ্ছে না। এই যে বৈষম্য, এটা কিন্তু বিশ্বায়নের একটা ফলাফল হিসেবে আমরা বলতে পারি। যেমন ব্যাঙ্গালোরের ক্ষেত্রে মেগা সিটি বৃদ্ধি স্পষ্ট, যার ফলে দ্রুত গ্রামীণ শহরে স্থানান্তর ঘটছে, অর্থাৎ মাইগ্রেশনের ক্ষেত্রে গ্রাম থেকে শহরে আসার প্রবণতা বাড়ছে, শহরের বিস্তৃতি ঘটছে, গ্রামাঞ্চলগুলো কিন্তু প্রায় শূন্য হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, সেখানকার গ্রোথ কমে যাচ্ছে। তো এই যে একটা একপেশে উন্নয়ন, সেই অসম উন্নয়নের কথা এখানে বলা হচ্ছে। বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন সমৃদ্ধির পকেট তৈরি করে, যখন বিশ্বব্যাপী শহরগুলিতে মৃদুকরণ, স্থানিক বিচ্ছিন্নতা, স্থানীয় জনসংখ্যার স্থানচ্যুতি ঘটতে দেখা যায়। অর্থাৎ এই যে স্পেশাল ইকোনমিক্স জোন যখন তৈরি হয়, আমরা জানি বিভিন্ন অঞ্চলে ভারতেই বিভিন্ন স্পেশাল ইকোনমিক্স জোন রয়েছে, এসিজেড রয়েছে। তো সেই সব জায়গাতে অনেক বেশি ডেভেলপমেন্ট দেখা যায়, এবং সেই জায়গাতে গ্রামাঞ্চল থেকে কিন্তু মানুষ সেই জায়গাতে অনেক বেশি শিফট করতে তার প্রবণতা দেখা যায়। তো স্থানীয় জনসংখ্যার যে স্থানচ্যুতি, সেটা কিন্তু দেখা যায়। ডেমোগ্রাফিক চেঞ্জেস কিন্তু একটা বিরাট বড় পরিবর্তন এখানে দেখতে পাওয়া যায়। কারণ মানুষ কিন্তু কী করে, একটা জায়গা থেকে অন্য জায়গায় যখন শিফট হয়, সেই জায়গা যেখান থেকে সে গেল, সেখানেও একটা ডেমোগ্রাফিক চেঞ্জেস হচ্ছে, আবার যেখানে গিয়ে পৌঁছালো সেখানেও কিন্তু একটা ডেমোগ্রাফিক চেঞ্জেস দেখা দেয়। আর কি, শক্তি নিরাপত্তা এবং সম্পদের মধ্যে একটা কিন্তু দ্বন্দ্ব।
শক্তি সম্পদের জন্য প্রতিযোগিতা অনেক বেশি বেড়েছে, যার ফলে ভূ রাজনৈতিক উত্তেজনা দেখা যাচ্ছে। এটা একদম অসম্ভব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমরা দেখেছি জ্বালানি তেল, শক্তি সম্পদ বলতে এখানে জ্বালানি তেলের কথা মূলত বলা হয়েছে। পারস্য উপসাগর মূল এলাকা, এছাড়াও সারা বিশ্বব্যাপী আরও বিভিন্ন দেশ তেল উৎপাদন করে এবং তেলের জন্য ভূ রাজনৈতিক উত্তেজনা কিন্তু দেখা দেয় বিভিন্ন সময় এই জায়গাগুলোর উপর কিন্তু শক্তিশালী যারা দেশ তাদের নজর থাকে এবং বিভিন্ন রকমের উত্তেজনা সেটাকে ঘিরে কিন্তু দেখতে পাওয়া যায়। আর্কটিক তেল এবং গ্যাস সম্পদের উপর প্রতিযোগিতার কারণে বরফ গলানোর নতুন চ্যালেঞ্জটা এখানে দেখা যাচ্ছে। আর্কটিক অর্থাৎ সুমেরু মহাসাগর, যেই জায়গাটাতে এতদিন পর্যন্ত বরফাচ্ছন্ন ছিল, সেখানে কিন্তু বরফ গলন শুরু হয়েছে। বিশ্বায়নের গ্লোবালাইজেশনের প্রভাবে বরফ গলন শুরু হয়েছে এবং কিছুটা বরফ গলানো হচ্ছে নতুন, যাতে করে সেখানে গ্যাস এবং তেলটা আহরণ করা সম্ভব হয়। এটা কিন্তু একটা ব্যাপক ক্ষতিকর দিক, সম্পদের দ্বন্দ্বের কারণে এটা তৈরি হচ্ছে। বিরল পৃথিবীর খনিজ নিয়ে দ্বন্দ্ব, যেগুলো খুব অল্প জায়গাতে সীমাবদ্ধ, সেই সমস্ত খনিজ নিয়ে কিন্তু একটা ভূরাজনৈতিক দ্বন্দ্ব দেখতে পাওয়া যায়, বিভিন্ন দেশের মধ্যে রেষারেষি দেখতে পাওয়া যায়। তো এইগুলো হচ্ছে সবই চ্যালেঞ্জ, যেগুলো মোকাবিলা করতে হবে। কিছু সুযোগ রয়েছে, কিছু ভালো দিক রয়েছে। সেগুলো কি? বর্ধিত সংযোগ এবং অবকাঠামো বা পরিকাঠামোর উন্নয়ন। বিশ্বায়ন বিশ্ব বাণিজ্যকে সমর্থন করেছে, তার ফলে কি হয়েছে? পরিকাঠামো, সারা বিশ্বব্যাপী পরিকাঠামোটা কিন্তু ছড়িয়েছে, একটা দেশে সীমাবদ্ধ থাকেনি। সারা বিশ্বব্যাপী যে সমস্ত নতুন নতুন উদ্ভাবন হয়েছে, বিভিন্ন রকমের পরিকাঠামোগত টেকনোলজিক্যাল যে ডেভেলপমেন্ট, সেগুলো কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ করিডোর, যেখান দিয়ে কি হবে? বন্দর, বিমানবন্দর, রেল নেটওয়ার্কের সম্প্রসারণ, আধুনিকীকরণ, পাশাপাশি স্মার্ট শহর, ডিজিটাল অবকাঠামোর দিকে পরিচালিত করছে। তো ভারত হয়ে মধ্যপ্রাচ্য অর্থাৎ সেন্ট্রাল এশিয়ান যে দেশগুলো, আরব ইত্যাদি, তার সাথে তুর্কমেনিস্তান, কাজাখস্তান, এই সমস্ত দেশগুলো হয়ে ইউরোপ পর্যন্ত একটা করিডোর নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিন চলেছে, যেটা কিন্তু G20 সম্মেলন যেটা সাম্প্রতিক হয়ে গেছে ভারতবর্ষে, সেখানে কিন্তু সেটা অ্যাপ্রুভাল পেয়েছে। তো এটা একটা ভালো দিক বিশ্বায়নের, যে এরকম ধরনের উন্নয়ন ব্যবস্থা এখানে তৈরি হচ্ছে। নতুন রিসোর্স এক্সপ্লোরেশন, টেকসই রিসোর্স ম্যানেজমেন্ট, এই দুটো কিন্তু দেখা যাচ্ছে। প্রযুক্তিগত অগ্রগতি পূর্বে দুর্গম সম্পদকে বর্তমানে সেটা উপলব্ধ করেছে, যেটা দুর্গম ছিল সেটা খুব সহজে আমরা অ্যাক্সেস করতে পারছি। যেমন কি ভূতাপীয় শক্তি, জোয়ার ভাটা শক্তির মতো বিকল্প শক্তির অনুসন্ধান বিশ্বায়নের ফলে কিন্তু এটা সম্ভব হয়েছে, যে জোয়ার ভাটা থেকেও বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে এবং ভূতাপীয় শক্তি থেকে, অভ্যন্তরীণ শক্তি থেকেও কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে। তো এটা বিশ্বায়নের ফলে, এই টেকনোলজিক্যাল ট্রান্সফারের কারণেই কিন্তু এটা সম্ভব হচ্ছে। এটা কোনো একা দেশের পক্ষে সম্ভব নয়, যারা খুব উন্নত দেশ তারাই কিন্তু এটা অ্যাক্সেস করতে পারতো এতদিন, কিন্তু বিশ্বায়নের ফলে এটা অন্যান্য দেশও সেটা করতে পারছে। আর কি? আঞ্চলিক অর্থনৈতিক ইন্টিগ্রেশন এবং আন্তঃসীমান্ত সহযোগিতা দেখতে পাওয়া যাচ্ছে। অর্থনৈতিক ব্লক তৈরি হয়েছে, মুক্ত বাণিজ্য এলাকা গঠিত হয়েছে, যেটা একটু আগে আলোচনা করছিলাম, যে ফ্রি ট্রেড জোন, মুক্ত বাণিজ্য, যেগুলো একটা দেশের সাথে একটা দেশের বাণিজ্যকে অনেক বেশি বাড়ায়। তো সেইগুলো সম্ভব হয়েছে, অর্থনৈতিক ব্লক তৈরি করা সম্ভব হয়েছে, অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়েছে। এক্সাম্পল এখানে দেয়া রয়েছে আফ্রিকান কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এরিয়া, বিশ্বের বৃহত্তম এটা মুক্ত বাণিজ্য এলাকার একটা প্রধান উদাহরণ। তো এটা মনে রাখতে হবে, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আফ্রিকান কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এরিয়া। দক্ষিণ আফ্রিকার শান্তি পার্ক কিন্তু সীমান্ত সংরক্ষণ উদ্যোগের বিকাশের দিকে পরিচালিত করেছে। জিআই ট্যাগ গ্লোবাল মার্কেট অ্যাক্সেস, জিআই ট্যাগ কিন্তু এসেছে সারা বিশ্বে। জিআই ট্যাগ তার ফলে কি হয়েছে? সেটা বিশ্ববাজারে একটা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, প্রিমিয়াম মর্যাদা পেয়েছে, যেমন ভারতের দার্জিলিং চা, ফ্রান্সের শ্যাম্পেন, ইতালির পারমিগিয়ানো রেগিয়ানো পনির, এগুলো প্রত্যেকটা জিআই ট্যাগ প্রাপ্ত বিষয় এবং এটা কিন্তু বিশ্বায়নের ফলেই সম্ভব হয়েছে। সুতরাং এখানে উপসংহারে আমরা কী লিখব? আমরা সমস্যা সম্ভাবনা দুটোই আলোচনা করব এবং শেষে লিখব যে এটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে, যে সমস্যাগুলো রয়েছে সেটা নিয়ন্ত্রণ করতে হবে, সমাধান করতে হবে, অভিযোজন অনেক বেশি করতে হবে, সম্মিলিতভাবে সাড়া দেওয়ার ক্ষমতা রাখতে হবে, সমস্ত দেশকে এগিয়ে আসতে হবে, যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো মোকাবিলা যাতে করা যায়। বিশেষ করে এই যে জলবায়ু পরিবর্তন হোক বা সম্পদ অবক্ষয় হোক, এগুলো কিন্তু সম্মিলিতভাবে করা সম্ভব। তো এখানে কিন্তু আমরা খুব অল্প সময়ের মধ্যে খুব যে সমস্ত সবথেকে রিলেভেন্ট যে পয়েন্টগুলো সেগুলো তুলে ধরা এবং তার সাথে সাথে এরকম উদাহরণ তুলে ধরা, তবে কিন্তু আমরা লেখার মানটাকে বজায় রাখতে পারবো। তো এর সাথে সাথে এই ভিডিওটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।